রাজ হরর স্টুডিও। এখন সন্ধ্যা 6টা। ঋষি, শুভ আর নন্দিনী টিউশন পড়তে যাচ্ছে বিমল স্যারের কাছে। বিমল স্যারের বাড়ি সামনের শহুরে এলাকায়। ঋষিরা বাস করে গ্রামে। সপ্তাহে 3 দিন তারা 3 জন একসাথে গ্রাম থেকে শহরে যায় টিউশন পড়ার উদ্দেশ্যে। সাইকেলে তাদের পৌঁছাতে আধা ঘন্টা মতো লাগে। রাত 9টার মধ্যে বাড়ি ফিরে আসে সবাই। তারা 3 জন একই কলেজে একই ক্লাসে পড়ে। ঋষিদের আর্থিক অবস্থা খুবই খারাপ। নন্দিনী মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তবে শুভদের আর্থিক অবস্থা খুবই ভালো। ইট ভাঁটার ব্যবসা তাদের। আশেপাশের কয়েকটা গ্রামের একটাই ভাঁটা। আর্থিক অবস্থা খারাপ হলেও পড়াশোনায় সবার চেয়ে ভালো ঋষি। কলেজে তাদের ক্লাসে সে ফার্স্ট হয়। বরাবরের মতো আজও বিমল স্যার ভূয়সী প্রশংসা করে ঋষির। বাহ ঋষি, তোর মতো ছাত্র খুঁজে পাওয়া ভার। অসাধারণ প্রতিভা। জীবনে অনেক উপরে উঠবি তুই। এভাবেই পরিশ্রম করে যা বাবা। এবারও তুই ফার্স্ট হবি, মিলিয়ে নিস। ঋষির এত প্রশংসায় মনে মনে খুবই খুশি হয় নন্দিনী, কিন্তু গোটা বিষয়ে মনে মনে জ্বলে যায় শুভ। টাকার কোনো অভাব নেই তার, তবু এই একটা বিষয়ে সে পিছিয়ে ঋষির থেকে। দিনরাত পড়াশোনা করেও ঋষিকে নম্বরে টপকাতে পারল না সে আজও। টিউশন সেরে বাড়ি ফেরা পথে নন্দিনী হঠাৎ দাঁড়িয়ে যায় মাঝ রাস্তায়। সাথে দাঁড়িয়ে যায় ঋষি আর শুভ। নন্দিনীকে তারা কিছু জিজ্ঞেস করার আগেই নন্দিনী একটা গোলাপ বাড়িয়ে দেয় ঋষির দিকে আর খুলে বলে তার মনের কথা। নন্দিনীর প্রেম নিবেদনে রাজি হয়ে যায় ঋষি, আর ভিতরটা আগুনে জ্বলে ওঠে শুভর, কারণ নন্দিনীকে মনে মনে ভালোবাসত শুভ। শুভর প্ল্যান ছিল ঋষিকে হারিয়ে যেদিন সে ক্লাসে ফার্স্ট হবে সেদিনই প্রপোজ করবে নন্দিনীকে, কারণ সে জানতো নন্দিনী ইমপ্রেস হয় নাম্বারে। কিন্তু তার সেই স্বপ্ন আজ ধ্বংস হয়ে গেল। তবু মুখে এক চিলতে হাসি নিয়ে কাউকে কিছু বুঝতে দিল না শুভ। পরদিন পড়ার শেষে ঋষিকে নিয়ে শুভ উপস্থিত হয় তাদের ইট ভাটায়। নতুন ইট উঠেছে ভাটায়। একসাথে পোড়ানো হচ্ছে হাজার হাজার ইট। চুল্লির গেটের সামনে দাঁড়িয়ে সে দৃশ্য উপভোগ করছে তারা। দাও দাও করে আগুন জ্বলছে, সঙ্গে ভীষণ গরম। আচমকা সেখানে দাঁড়িয়ে থাকা ভাটার 2 কর্মচারী দুপাশ থেকে চেপে ধরে ঋষিকে। চমকে উঠে ঋষি বলে, এ কি করছেন আপনারা? আমাকে এভাবে ধরছেন কেন? এই শুভ, কি হচ্ছে সব? ঋষির কথার উত্তরে শুভ বলে, তুই আমার সব শেষ করে দিয়েছিস ঋষি। সব থাকতেও আজ আমি কাঙাল হয়ে গেছি। সেই ছোট্টবেলা থেকে মনে মনে আমি নন্দিনীকে ভালোবাসি। ভেবেছিলাম যেদিন তোকে হারিয়ে ক্লাসে ফার্স্ট হব সেদিন আমি প্রপোজ করব নন্দিনীকে, কিন্তু তার আগেই তুই ওকে কেড়ে নিলি আমার কাছ থেকে। কি নেই আমার? টাকা পয়সা, গাড়ি বাড়ি, তবু কেন পিছিয়ে থাকবো আমি তোর থেকে? তুই আমার পথের কাঁটা ঋষি। তোকে সরাতে না পারলে নন্দিনীকে কোনো দিনই পাবো না আমি। তাই আজ তোকে মরতে হবে ঋষি। আমাকে ক্ষমা করিস বন্ধু, এছাড়া কোনো উপায় নেই আমার। আমাকে ছেড়ে দে শুভ। তুই তো জানিস আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই। আমি না থাকলে না খেয়ে মারা যাবে আমার বৃদ্ধ মাটা। চিন্তা করিস না ঋষি, তোর মায়ের খাবার অভাব হবে না। যা যা লাগবে সব পাঠিয়ে দেব আমি, কিন্তু আজ তোকে মরতেই হবে ভাই। কি বলছিস শুভ? আমরা সেই ছোট্টবেলাকার বন্ধু, তুই আমাকে এভাবে মেরে ফেলবি? ওহো ঋষি, তুই আর আমাকে ইমোশনাল করিস না। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? কি তাড়াতাড়ি ফেলে দে ওকে। শুভর কথা শেষ হতে না হতে লোক দুটো চুল্লির দরজা দিয়ে ঋষিকে ছুঁড়ে ফেলল আগুনের মধ্যে। এক নিমেষে ঋষির শরীরটা পুড়ে ছাই হয়ে গেল। ঘটনার পর কেটে যায় বেশ কয়েকদিন। নন্দিনী আর শুভ পড়তে যাচ্ছে বিমল স্যারের কাছে। রাস্তায় যেতে যেতে নন্দিনী বলে ওঠে, আজ 10 দিন হয়ে গেল ঋষি নিখোঁজ। পুলিশে কোনো খোঁজ পাচ্ছে না ওর। শুভ তুই না থাকলে
ওর মাটা তো না খেয়ে মারা যেত রে। সত্যি আজকের দিনে তোর মতো বন্ধু পাওয়া কঠিন। কি বলতো নন্দিনী, আমার তো নিজের মা নেই, তাই ঋষির মাকে আমি নিজের মায়ের মতোই ভাবি। যতদিন ঋষি না ফিরবে আমি খেয়াল রাখবো ওনার। ও কি কোনোদিনও আর ফিরবে না শুভ? বেঁচে আছে তো ও? আমার খুব চিন্তা হচ্ছে ওকে নিয়ে। নন্দিনী, তোকে আজ একটা কথা না বললেই নয়, কিন্তু প্লিজ কাউকে কোনোদিন বলবি না। আমি ঋষিকে কথা দিয়েছি কাউকে জানাবো না কিছু, তবে তোকে লুকানো ঠিক হবে না। আমি চাই না তুই একটা মিথ্যে আশায় নিজের জীবনটা নষ্ট কর। সত্যিটা হলো, অনেক দিন ধরে ঋষি সামনের গ্রামের একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটার বাবা ঋষিকে মেনে নেয়নি, তাই ওরা অনেক দূরে পালিয়ে গেছে, আর কোনোদিনও ফিরবে না এখানে। তাহলে ও আমার সাথে মিথ্যে প্রেমের নাটক কেন করলো বল? সেদিন তুই ওকে প্রপোজ করে বসলি, ওর সামনে তোকে কিছু বলতে পারলাম না, কিন্তু বিশ্বাস কর আমি তোকে ঠিক বলতাম সব। আমি বেঁচে থাকতে তোর এত বড় ক্ষতি হতে দিতাম না আমি নন্দিনী। তুই হয়তো জানিস না, আমি তোকে বলতে পারিনি ঠিকই, তবে সেই ছোটবেলা থেকে তোকে আমি মনে মনে খুব ভালোবাসি নন্দিনী। শুভ আর নন্দিনী এখন সুখে সংসার করছে। তাদের একটা 3 বছরের ছেলেও আছে। ওদিকে ঋষির মাও এতদিনে মারা গেছে। শুভদের ভাটার ব্যবসা এখন বন্ধ। ঋষিকে পুড়িয়ে মারার পর থেকে তাদের ভাটার চুল্লিতে আর আগুন থাকতো না। ভালো মানের কয়লা এনেও কোনো কাজ হয়নি। আগুন জ্বালার কিছুক্ষণের মধ্যেই নিভে যেত। ব্যবসায় লস হতে শুরু করায় ভাটার ব্যবসা বন্ধ করে দেয় তারা। সেটা এখন একটা পরিত্যক্ত ইট ভাটা, গাছ গাছরা আর সাপখোপের বাসস্থান। হঠাৎ একটা কল আসে শুভর মোবাইলে। কল রিসিভ করে শুভ জানতে পারে একটা লোক তাদের পরিত্যক্ত ভাটা কেনার জন্য আগ্রহী। ভদ্রলোক এখন ভাটার কাছেই দাঁড়িয়ে দেখা করতে চায় শুভর সঙ্গে। অনেকদিন পর একটা খরিদ্দার পেয়ে শুভ আর সুযোগটা মিস করতে চাইল না। তৎক্ষণাৎ রওনা দিল ভাটার উদ্দেশ্যে। ভাটায় পৌঁছে কাউকে দেখতে না পেয়ে মোবাইলে কল লাগায় শুভ, কিন্তু এবার সেই নম্বর সুইচ অফ বলছে। বেশ কয়েকবার চেষ্টা করেও কোনো কাজ হলো না। আচমকা আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় উঠে যায়, ঘন অন্ধকারে ছেয়ে যায় চারিদিক। বেগতিক দেখে শুভ বাইক থেকে নেমে এগিয়ে যায় ভাটার চুল্লির দিকে। ঝড়ের হাত থেকে রেহাই পেতে মোবাইলে টর্চ জ্বালিয়ে ঢুকে পড়ে বন্ধ চুল্লির গেটের ভিতর। ভিতরে ঘুটঘুটে অন্ধকার আর সাথে বিষধর সাপের ভয়, আর বাইরে প্রবল ঝড়ের তাণ্ডব। চুল্লির ভিতরে হঠাৎ শুভ খেয়াল করল কোণার দিকে কেউ একজন পিছন ফিরে দাঁড়িয়ে। শুভর বুকটা ছ্যাঁত করে উঠল। সে বলল, কে আপনি? লোকটা কোনো রকম নড়াচড়া না করেই বলে উঠল, ভাটা বিক্রি করবেন দাদা? ও, আপনিই ফোন করেছিলেন তাহলে? তা বলছিলাম, এখানে এই পরিস্থিতিতে কিছু না বলে ঝড় থামলে বাড়ি গিয়ে আলোচনা করলে হয় না? কেন, কোনো সমস্যা আছে নাকি এই ভাটায়? সমস্যা মানে? না, শুনেছি এই চুল্লিতে নাকি আগুন থাকে না, নিভে যায় বারবার। আরে ওসব অপপ্রচার। আসলে আমরা এখনো অন্য ব্যবসা করি, ভাটাতে সময় দিতে পারি না, তাই বন্ধ হয়ে গেছে। কেন মিথ্যে বলছেন দাদা? আমি যতটুকু জানি এই চুল্লিতে একটা নিরীহ ছেলেকে আগুনে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। তারপর থেকে এই চুল্লিতে আর আগুন থাকে না। কে আপনি? ঘুরে দাঁড়ান তো। ঘুরে দাঁড়ালে সহ্য করতে পারবেন তো দাদা? মানে? এবার ঘুরে দাঁড়ায় লোকটা। চমকে ওঠে শুভ। আগুনে পুড়ে ঝলসে যাওয়া একটা চেহারা, সারা শরীর জুড়ে জ্বলন্ত আগুনের তেজ। তবে স্পষ্ট বোঝা যায় এটা আর কেউ না, তার বন্ধু ঋষি।
কিন্তু এ কিভাবে সম্ভব? কাঁপা কাঁপা গলায় শুভ বলে ওঠে, তো তুই এখনো বেঁচে আছিস ঋষি? না রে শুভ, কাছের বন্ধু যদি মারার প্ল্যান করে তাহলে কি আর বেঁচে থাকা সম্ভব? গত 5 বছর ধরে আমি অপেক্ষা করছি। আজ আমার আত্মা শরীর ধারণ করেছে, এবার প্রতিশোধ নেবার পালা। তৈরি হ শুভ। কথা শেষ করে ঋষি চুল্লির দেওয়ালে হাত দিতেই আগুন লেগে যায় সেখানে। ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে। হঠাৎ চুল্লির দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আস্তে আস্তে আগুন ছেয়ে যায় চারিদিকে। পরিত্যক্ত চুল্লি যেন আবার জেগে উঠেছে নতুন করে। প্রচন্ড গরমে শুভর দম বন্ধ হবার অবস্থা। হাত জোর করে সে প্রাণ ভিক্ষা চায় ঋষির কাছে। আমাকে ক্ষমা করে দে ঋষি, জানি আমি খুব অন্যায় করে ফেলেছি ভাই, তাই বলে আমার অন্যায়ের সাজা তুই আমার ছেলে বউকে দিস না বন্ধু। আমি বেঁচে না থাকলে নন্দিনী পথে বসবে ঋষি। নন্দিনী এখন আমার বউ। নন্দিনীর কথা শুনে এবার একটি ইমোশনাল হয়ে পড়ে ঋষি। তারপর সে চুল্লির গেটের দিকে তাকাতেই গেটটা খুলে যায়। শুভ বুঝতে পারে ঋষি মুক্তি দিল তাকে। তারপর শুভ কিছু বলার আগেই মিলিয়ে যায় ঋষি, সাথে নেমে যায় সমস্ত আগুন। নিজের কৃতকর্মের কথা ভেবে বিবেকের দংশনে আফসোসে টুকরে কেঁদে ওঠে ঋষি। ভিন্ন স্বাদের ভৌতিক গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রাজ হরর স্টুডিও।